Assalamualaikum. I am Shaila. Hope you are well. Welcome to macroeconomics class. In our last class, we have completed some important topics of chapter 4, which is investment. Today, we will discuss about some other important topics of this chapter. Let's start our class. Today, our first topic is modern theory of interest. What is modern theory of interest? Let's see. The modern theory of interest has been expounded by famous economists Professor Hicks and Professor Hansen. According to this economist, there are two main drawbacks in the classical and Keynes theories. A modern theory of interest স্টেট করেছে দুজন ইকোনমিস্ট, একজন হচ্ছেন প্রফেসর হিক্স এবং আরেকজন হচ্ছেন প্রফেসর হ্যানসেন। এবং তাদের মতে আমরা আগে যে ক্লাসিক্যাল অ্যান্ড কিন্স থিওরি পড়েছি ইকোনমিক্সের, সেখানে দুইটা ড্রব্যাকস অথবা দুইটা লিমিটেশনস আছে। এখন আমরা দেখে নিই এই ক্লাসিক্যাল এবং কিন্স থিওরির সে দুইটা ড্রব্যাক আসলে কী কী। ফার্স্ট ওয়ান, according to the classical theory, determination of interest depends on the real factors like saving, investment, etc. অর্থাৎ আমরা ক্লাসিক্যাল থিওরিতে দেখেছিলাম যে ইন্টারেস্টটা ডিটারমাইন কে করবে বা ইন্টারেস্টটা নির্ণায়ক কিসের উপর ডিপেন্ড করবে, সেভিংস এবং ইনভেস্টমেন্টের উপর। On the contrary, according to the Keynesian theory, rate of interest depends on the monetary factors such as supply of money, liquidity, preference, etc. আবার কেসিয়ান থিওরিতে আমরা দেখেছিলাম যে আমাদের রেট অফ ইন্টারেস্টটা আসলে ডিপেন্ড করবে মানিটারি ফ্যাক্টরের উপর, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ফ্যাক্টরের উপর, যেমন সাপ্লাই অফ মানি কেমন, লিকুইডিটি কেমন, এসবের উপরই রেট অফ ইন্টারেস্টটা ডিটারমাইন করাটা ডিপেন্ড করবে। কিন্তু মডার্ন থিওরিতে বলা হচ্ছে but in reality rate of interest is influenced by both these real and monetary factors, thus both theories are partially true. অর্থাৎ মডার্ন থিওরিতে বলা হচ্ছে আসলে রেট অফ ইন্টারেস্ট এই দুইটা থিওরির ক্ষেত্রে আংশিকভাবে সত্য। অর্থাৎ রেট অফ ইন্টারেস্টটা মানিটারি ফ্যাক্টরের উপরও ডিপেন্ড করে, আবার সেভিং, ইনভেস্টমেন্ট এগুলোর উপরে ডিপেন্ড করে। মানে আমরা যে দুইটা থিওরি পড়েছিলাম, যে ক্লাসিক্যাল থিওরি এবং কেন্স থিওরি, দুইটা থিওরি আংশিকভাবে সত্য। মডার্ন থিওরিতে এই দুইটা থিওরিকে কম্বাইন করে একটা থিওরি দেওয়া হচ্ছে। নাম্বার সেকেন্ড, both the classical and Keynesian theories of interest are indeterminate, as income and interest are not determined simultaneously in them. In the modern theory of interest, efforts have been made to remove both these defects. অর্থাৎ আমাদের ক্লাসিক্যাল এবং কেন্স থিওরিতে বলা হয়েছে কি ইন্টারেস্টটা সবসময় ইনডিটারমিনেট, ইন্টারেস্টটা কখনো আগে থেকে নির্ণয় করা যাবে না, যেহেতু মানুষের ইনকামটাও নির্ণয় করা যায় না। কিন্তু মডার্ন থিওরিতে বলা হচ্ছে এই থিওরিটা বা এই কনসেপ্টটা, বোথ কনসেপ্ট কেন্স এবং ক্লাসিক্যাল থিওরির এই কনসেপ্টটা ফলস, তারা এই কনসেপ্টের সীমাবদ্ধতাটা দূর করেছে। According to the modern theory, both real and monetary factors influence the determination of rate of interest. Here, both interest and income are determined side by side. Thus, it is a determinate theory of interest. অর্থাৎ মডার্ন থিওরিতে যেহেতু বলা হচ্ছে ইনকাম এবং ইন্টারেস্ট দুইটাই ডিটারমাইন করা যাবে এবং সাথে সাথে রেট অফ ইন্টারেস্টটাও ডিটারমাইন করা যাবে, তাই এটাকে একটা ডিটারমিনেট থিওরি অফ ইন্টারেস্ট বলা হচ্ছে। এরপর আমাদের নেক্সট টপিকে যাই। আমাদের নেক্সট টপিক হচ্ছে ডিটারমিনেশন অফ রেট অফ ইন্টারেস্ট, সুদের হারের নিরূপক সমূহ, অর্থাৎ সুদের হারটা কিভাবে নিরূপণ করা যায়। According to the modern theory, the equilibrium rate of interest, on the other hand, depends on the monetary factors influencing supply and demand for money and by real factors influencing saving and investment on the other. অর্থাৎ আমরা
মডার্ন থিওরি যেটা বলতে একটু আগে যেটা আপনাদেরকে বুঝিয়েছিলাম, যে মডার্ন থিওরিতে আমাদের ক্লাসিক্যাল থিওরি এবং কেইন্স থিওরি দুইটাই কম্বিনেশনের একটা রূপ এখানে। তো মডার্ন থিওরিতে যেহেতু আমাদের রেট অফ ইন্টারেস্টটা ডিটারমাইন করার জন্য আমাদের মনিটারি ফ্যাক্টর যেমন সাপ্লাই, ডিমান্ড এগুলোও দরকার, ঠিক একইভাবে আমাদের সেভিং, ইনভেস্টমেন্ট এগুলোর ইনফ্লুয়েন্সও দরকার। তাই এর রেট অফ ইন্টারেস্ট ডিটারমাইন করতে সবগুলো জিনিসই দরকার। ইন দ্য মডার্ন থিওরি, দ্য ইকুয়ালিটি বিটুইন ডিমান্ড ফর and supply of money at different levels of interest and income has been shown by LM curve, the equilibrium situation in the monetary sector. মডার্ন থিওরিতে ডিমান্ড এবং সাপ্লাই, মানির ডিমান্ড এবং সাপ্লাই বিভিন্ন লেভেল, অর্থাৎ যখন বিভিন্ন ইন্টারেস্ট অথবা বিভিন্ন ইনকামে একটা মানিটারি লেভেল এবং ইনকামটা ডিফারেন্ট হয়, মানি সাপ্লাইটা ডিফারেন্ট হয়, তখন ইকুইলিব্রিয়াম লেভেলটা এলএম কার্ভ দিয়ে শো করা হয়। সিমিলারলি, the equality between saving and investment at various levels of interest and income has been shown by IS curve, the equilibrium situation in real factors. The point at which both these LM and IS curves intersect each other is known as equilibrium point. অর্থাৎ এই LM কার্ভ অথবা IS কার্ভ যেটা বলা হচ্ছে, এখানে দুইটা কার্ভ দেখানো হয়েছে, LM কার্ভ এবং IS কার্ভ। এই LM কার্ভ এবং IS কার্ভের যে পয়েন্টে এই LM এবং IS কার্ভ দুইটাই ইন্টারসেক্ট করবে সেটাই বলা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। অ্যান্ড ইকুইলিব্রিয়াম পয়েন্টস depicts the rate of interest and level of income. আর ওই ইকুইলিব্রিয়াম পয়েন্টটাই নির্দেশ করবে কি পরিমাণ ইনকাম লেভেলে কি পরিমাণ রেট অফ ইন্টারেস্ট ডিটারমাইন করা যাবে। আর এই কারণে আমাদেরকে এলএম কার্ভ এবং আইএস কার্ভ এই দুটো সম্পর্কে একটু ধারণা নিতে হবে। তো আমরা এখন জেনে নিই এই এলএম কার্ভ এবং আইএস কার্ভটা আসলে কি। IS and LM analysis aims to find the level of income and rate of interest at which both the commodity market and money market will be equilibrium. অর্থাৎ আমাদের আইএস কার্ভ এবং এলএম কার্ভ, আমাদেরকে এলএম কার্ভ মেন উদ্দেশ্যটা কি, আইএস কার্ভ এবং এলএম কার্ভের মেন এইমটা হচ্ছে নির্দিষ্ট ইনকাম লেভেল এবং নির্দিষ্ট রেট অফ ইন্টারেস্টে কোন পয়েন্টে এসে আমাদের কমোডিটি মার্কেট এবং মানি মার্কেট ইকুইলিব্রিয়াম হবে সেটা বের করা। ওকে, ফার্স্ট আইএস কার্ভ। The IS curve is a locus of points representing all the different combinations of interest rates and income levels consistent with equilibrium in the goods or commodity market. অর্থাৎ আইএস কার্ভ হচ্ছে একটা লোকাস পয়েন্ট যেটা রিপ্রেজেন্ট করে বিভিন্ন কম্বিনেশন, ইন্টারেস্ট রেট এবং ইনকাম লেভেলের বিভিন্ন কম্বিনেশন এবং কোথায় কোথায় গুডস আর কমোডিটি মার্কেটে এই ইনকাম লেভেল এবং ইন্টারেস্ট রেটটা ইকুইলিব্রিয়াম পয়েন্টে আছে। যে যে পয়েন্টগুলোতে ইকুইলিব্রিয়াম পয়েন্টে আছে ওই পয়েন্টগুলো মার্ক করে একটা কার্ভ আঁকা হচ্ছে, যে কার্ভটাকে বলা হচ্ছে আইএস কার্ভ। ওকে, এখন এই আইএস কার্ভটা কিন্তু ডাউনওয়ার্ড, এটা উপর থেকে নিচের দিকে যাচ্ছে। অর্থাৎ ইন্টারেস্ট রেট যত বাড়ছে, ইন্টারেস্ট রেট যত উপরের দিকে যাচ্ছে, এটা কি ন্যাশনাল ইনকামও তত বাড়ছে। এখন দেখি এলএম কার্ভ। এলএম কার্ভটা আসলে কি? The LM curve is a locus of points representing all the different combination of interests and income levels consistent with equilibrium in the money market. আর LM কার্ভটা হচ্ছে কি একটা লোকাস পয়েন্ট যেটা রিপ্রেজেন্ট করে ইন্টারেস্ট রেট এবং ইনকাম লেভেলের বিভিন্ন কম্বিনেশন, যেগুলো মানি মার্কেটে কোন কোন পয়েন্টে ইকুইলিব্রিয়াম। অর্থাৎ একটা মানি মার্কেটে ইন্টারেস্ট রেট এবং ইনকাম লেভেল যখন ডিফারেন্ট সিচুয়েশনে থাকবে তখন কোন ইন্টারেস্ট রেটে কোন ইনকাম লেভেলটা ইন্টারসেক্ট করবে ওই অথবা ইকুইলিব্রিয়াম হবে, ওই পয়েন্টগুলোকে মার্ক করে একটা কার্ভ আঁকা হয়, যেটাকে বলা হচ্ছে এলএম কার্ভ। এই আইএস কার্ভ এবং এলএম কার্ভের কমোডিটি বা ইকুইপমেন্টসগুলো কিন্তু একই, কিন্তু আইএস কার্ভে শুধুমাত্র আইএস কার্ভে হচ্ছে কমোডিটি মার্কেট নিয়ে কাজ করবে, আর এলএম কার্ভে হচ্ছে আমরা মানি মার্কেট নিয়ে কাজ করব। অর্থাৎ যখন আমাদের কমোডিটি মার্কেটে ইন্টারেস্ট রেট এবং ইনকাম লেভেলের কম্বিনেশনে একটা লোকাস পয়েন্ট আঁকতে হবে
এবং সব অর্থাৎ আমাদের বিভিন্ন ইন্টারেস্ট রেট এবং বিভিন্ন ইনকাম লেভেলের কম্বিনেশনে যখন আমরা ইকুইলিব্রিয়াম পয়েন্টগুলো পাবো, ইকুইলিব্রিয়াম পয়েন্টগুলো অ্যাড করে একটা কার্ভ আঁকবো যেটা হবে কমোডিটি বা গুডস মার্কেটের জন্য, তখন সেটা হবে আইস কার্ভ। আর যখন ঠিক একইভাবে আমরা বিভিন্ন ইনকাম লেভেল এবং বিভিন্ন ইন্টারেস্ট রেটের কম্বিনেশনগুলো একটা ইকুইলিব্রিয়াম পয়েন্টে আসার পর ওই পয়েন্টগুলো বিভিন্ন ডিফারেন্ট লেভেলের ওই ডিফারেন্ট পয়েন্টগুলো যখন অ্যাড করে আরেকটা কার্ভ পাবো যেটা মানি মার্কেটের জন্য, সেটাকে বলা হচ্ছে এলএম কার্ভ। অর্থাৎ আইস কার্ভ এবং এলএম কার্ভের মধ্যে ডিফারেন্স কি? আইস কার্ভ হচ্ছে গুডস অর কমোডিটি মার্কেটের জন্য এবং এলএম কার্ভ হচ্ছে মানি মার্কেটের জন্য। আর বেসিক জিনিস দুইটাতেই সেম। The LM curve shows the combination of interest rates and levels of real income for which the money market is in equilibrium. যেটা আপনাদেরকে এখন বললাম, এলএম কার্ভ আইস কার্ভের মতো বিভিন্ন ইন্টারেস্টের এবং বিভিন্ন ইনকাম লেভেলের একটা কম্বিনেশন যেটা মানি মার্কেটে কোন জায়গায় ইকুইলিব্রিয়াম থাকে সেটা ডিটারমাইন করে। It is an upward sloping curve representing the role of finance and money. এটা হচ্ছে একটা আপওয়ার্ড স্লোপিং কার্ভ। আমাদের আইস কার্ভ ছিল ডাউনওয়ার্ড স্লোপিং, কিন্তু আমাদের এলএম কার্ভটা হচ্ছে আপওয়ার্ড স্লোপিং। আমাদের আইস কার্ভ এবং এলএম কার্ভ সম্পর্কে আমরা জেনেছি। এই যে দেখুন এখানে আপনার কার্ভটা কি আমি আপনাদেরকে এতক্ষণ যা বলেছি সব এখানে ডিটেলস বোঝানো হয়েছে। আইস কার্ভে একেও দেখানো হয়েছে, ঠিক একইভাবে এলএম কার্ভের ক্ষেত্রে আপনাদেরকে এলএম কার্ভটা দেখানো হয়েছে। এলএম কার্ভটা কি সেটাও এখানে দেখানো হয়েছে। এতক্ষণ আপনাদেরকে যে কথাগুলো বললাম সবই আপনারা এখানে পাবেন। আইস কার্ভ এবং এলএম কার্ভ সম্পর্কে ডিটেলস আপনারা বইয়ে এভাবে পাবেন। Highest LM analysis aims at obtaining simultaneous equilibrium in both the commodity and the money market. Graphically, this situation can be represented as follows. আচ্ছা, আমরা তখন আইএস কার্ভ এবং এলএম কার্ভ সম্পর্কে আলোচনা করেছিলাম। এখন আইএস কার্ভ এবং এলএম কার্ভ দুইটা একসাথে হলে কি হবে? আইএস কার্ভ এবং এলএম কার্ভের এইম হচ্ছে দুইটা কমোডিটি এবং মানি মার্কেট দুইটার ক্ষেত্রে একসাথে করে একটা ইকুইলিব্রিয়াম পয়েন্টে আনা। অর্থাৎ যে পয়েন্ট একটা কমোডিটি মার্কেট এবং মানি মার্কেট ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টটাই হচ্ছে ইন্টারেস্ট রেট এবং লেভেল অফ ইনকাম ইকুইলিব্রিয়ামে থাকবে। তো আমরা দেখে নিই এখানে, এই যে এখানে একটা ফিগার দেওয়া আছে যেখানে বলা হচ্ছে ইকুইলিব্রিয়াম ইন বোথ দ্য কমোডিটি অ্যান্ড মানি মার্কেটস। এই ফিগারে আপনারা দেখছেন এখানে আইস কার্ভ একটা আমাদের হরাইজন্টালি দেওয়া আছে ন্যাশনাল ইনকাম ওয়াই এবং ভার্টিক্যালি দেওয়া আছে ইন্টারেস্ট রেট আই। এবং এই বিভিন্ন ডিফারেন্ট অর্থাৎ ডিফারেন্ট ন্যাশনাল ইনকামে ডিফারেন্ট ইন্টারেস্ট রেটের উপর বেস করে একটা আইএস কার্ভ এবং একটা এলএম কার্ভ আঁকা হয়েছে। এখন এই আইএস কার্ভ এবং এলএম কার্ভ কীভাবে আঁকা হয়েছে সেটা আপনারা এই যে উপরের এই ফিগারগুলোতে দেখবেন। এখন এই দুইটা আইএস কার্ভ এবং এলএম কার্ভগুলোকে যখন একসাথে করা হচ্ছে, আইএস কার্ভ এবং এলএম কার্ভ দুইটা যে জায়গায় ইন্টারসেক্ট করছে, আপনারা এই ফিগারে দেখছেন যে জায়গায় ঠিক ইন্টারসেক্ট করছে ওটাকে বলা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এই ইকুইলিব্রিয়াম পয়েন্ট মানে এটা বোথ কমোডিটি অ্যান্ড মানি মার্কেটের ক্ষেত্রে। আমরা আগে আইএস কার্ভ দেখেছি সেটা হচ্ছে কমোডিটি মার্কেটের ক্ষেত্রে, এবং এলএম কার্ভ দেখেছি সেটা হচ্ছে মানি মার্কেটের ক্ষেত্রে। এবার আমরা যে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা পাচ্ছি সেটা কমোডিটি এবং মানি মার্কেট দুইটার জন্যই ইকুইলিব্রিয়াম। The equilibrium in the two markets is represented graphically by the intersection of the IS and LM curves. The commodity market for the simple two-sector economy is in equilibrium when y equal to c plus I. অর্থাৎ এখানে একটা ইকুয়েশন দেওয়া হচ্ছে কখন পয়েন্টে ইকুইলিব্রিয়াম থাকবে, y equal to c plus I পজিশনে পয়েন্টে ইকুইলিব্রিয়ামে থাকবে। The money market on the other hand is in equilibrium when the supply of money equals the demand for money. অর্থাৎ কমোডিটি মার্কেটের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম পয়েন্টের ইকুয়েশন হচ্ছে y equal to c plus I, আর মানি মার্কেটের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম পয়েন্ট কখন হবে? যখন সাপ্লাই অফ মানি এবং ডিমান্ড ফর মানি দুইটাই ইকুয়াল হবে। The demand for money is in turn made up of the transaction
precautionary demand and speculative demand for money. আপনারা দেখেন আপনাদের এই কোয়েশ্চেনটি খুবই ইম্পর্ট্যান্ট, এটা আপনাদের পরীক্ষায় অনেকবার এসেছে, আর কোয়েশ্চেন অনেকবার এসেছে দেখা যাচ্ছে। হোয়াট ইজ আইস কার্ভ, হোয়াট ডাজ এলএম কার্ভ সিগনিফাই। আইস কার্ভ এলএম কার্ভ নিয়ে আপনারা অনেক কোয়েশ্চেন পাবেন, তো এগুলো একটু ভালো করে বুঝে বুঝে পড়বেন। এরপর আমাদের আরেকটা টপিক আছে, ওটা একটু বলে ধারণা দিই আজকে। কজেস ফর চেঞ্জেস ইন ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেট চেঞ্জ হওয়ার পেছনে কী কী কারণ কাজ করে। এখানে ইম্পর্টেন্ট কিছু রিজন দেওয়া আছে যেগুলো আসলে ইন্টারেস্ট রেট চেঞ্জের জন্য দায়ী। ফার্স্ট ওয়ান, পলিটিক্যাল শর্ট টার্ম গেইন, রাজনৈতিক স্বল্পমেয়াদী লাভ। নেক্সট ওয়ান, ডিফার্ড কনজাম্পশন, বিলম্বিত ব্যয়। নেক্সট ওয়ান, ইনফ্লেশনারি এক্সপেকটেশন, মুদ্রাস্ফীতিজনিত প্রত্যাশা। নেক্সট ওয়ান, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট, বিকল্প বিনিয়োগ। নেক্সট ওয়ান, রিস্ক অফ ইনভেস্টমেন্ট, বিনিয়োগ ঝুঁকি। নেক্সট ওয়ান, লিকুইডিটি প্রেফারেন্স, তরলীকরণ পক্ষপাত। নেক্সট ওয়ান, ট্যাক্স কর। নেক্সট ব্যাংক, অ্যান্ড লাস্ট ওয়ান ইকোনমি, অর্থনীতি। অর্থাৎ একটা ইন্টারেস্ট রেটকে চেঞ্জ করার পেছনে এই ফ্যাক্টরগুলো কাজ করে। যেমন দেখবেন বাংলাদেশ ব্যাংক প্রত্যেকটা ব্যাংকের জন্য আমাদের দেশে একটা ইন্টারেস্ট রেট ডিটারমাইন করে দেয়, একটা ইন্টারেস্ট রেট ফিক্সড করে দেয়, যে কমার্শিয়াল ব্যাংকের ক্ষেত্রে লোন নেওয়ার ক্ষেত্রে ইন্টারেস্টটা থাকবে, লোন দেওয়ার ক্ষেত্রে ইন্টারেস্টটা থাকবে, এরকম কিছু ইন্টারেস্ট ওরা ফিক্সড করে দেয়। কিন্তু অনেক সময় কিন্তু এই ইন্টারেস্ট রেটটা কিন্তু ফ্লেক্সিবল, এটা সব সময় একরকম থাকে না, বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইয়ারে গিয়ে এটা চেঞ্জ হয়। আর এই চেঞ্জটা ডিপেন্ড করে বিভিন্ন পলিটিক্যাল, ইকোনমিক, এসব ফাইন্যান্সিয়াল সিচুয়েশনের উপর। আর এই সিচুয়েশনগুলো কী কী জিনিসের উপর ডিপেন্ড করে এগুলো এখানে দেওয়া হয়েছে, এগুলো আপনারা পড়ে নেবেন, পড়লেই বুঝতে পারবেন। আজকে পর্যন্তই, নেক্সট ক্লাসে আপনাদের পরবর্তী টপিকগুলো নিয়ে আলোচনা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে সেফ, স্টে হোম, থ্যাংক ইউ।